কোনটাকে মব বলতেছেন আর কোনটাকে বিক্ষোভ বলতেছেন। ৩২ নম্বর ঘটনায় কিন্তু ঘৃণার প্রতীক আকারে ওটা ঘৃণার আপনার পীঠস্থান, এই জন্য ওটা ভাঙতে গেছে ছাত্র জনতা। হাসিনা চলে গেছে, কিন্তু আপনার ফ্যাসিজমের সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট, সমস্ত রকম আপনার ফাংশনাল আপনার অথরিটিগুলো রয়ে গেছে। প্রশাসনিক পুনর্গঠন, সংস্কার কথাটা তো আমি বলি না, পুনর্গঠনের পথে হাঁটার দরকার ছিল, সেটা হাঁটা হয়নি। ও যে 5 কোটি টাকা ঘুষ দিয়ে এখানে জামিন পাবে না, তারপরে জেল হইলে তারপরে যে আদালতে বসে আপেল কমলা জুস খাবে না, এটা গ্যারান্টি আছে? মব নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, শাহবাগে যখন একটা কৃত্রিম জনজাগরণ হইল, সেটাকে কি আমরা মব বলছিলাম? তখন আমাদের এখানকার বুদ্ধিজীবী মিডিয়া এরা তখন এটা কি বলছিল? তখন বলছিল এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, তো এখন ৩২ নম্বরের ঘটনা পার্টিকুলারলি ধরেন, যখন এটা 5 তারিখে এই ঘটনাটা ঘটলো, 5 তারিখে ধরেন সারা দেশে এই আপনার অভ্যুত্থানকারী ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যখন ঘটলো, তখন কিন্তু ৩২ নম্বরে আগুন টাগুন দেওয়া হয়েছে এবং অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে। তো তখনকার কন্ডিশনটা একরকম ছিল, বিক্ষুব্ধ জনতা গণভবন ভাঙতেছে, কী করতেছে সেটা, এই ধরনের যে বিক্ষোভ আর মব। হ্যাঁ, এখন আপনি কোনটাকে মব বলতেছেন আর কোনটাকে বিক্ষোভ বলতেছেন, কে এটা ডিফাইন করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ডিফাইন করার মধ্য দিয়ে সন্ত্রাস এবং ন্যায় যুদ্ধের মধ্যে পার্থক্য হয়ে যায়। দেখেন, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়, ন্যায় যুদ্ধ। সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস, ন্যায় যুদ্ধ। তো এখন ৩২ নাম্বারটা হইল, ৩২ নাম্বার যে ভাঙচুর করা হইলো, এটা কেন ভাঙচুর করা হয়েছে? যারা ভাঙচুর করছে তারা কি মনে করে এটা ইতিহাসের কেবলা, মন্দির বা গুরুত্বপূর্ণ জিনিস? না, তারা অভ্যুত্থান করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং ৩২ নাম্বারটা হলো একটা ফ্যাসিবাদের আইকন, একটা বেদি, এটা কেবলা বা মন্দির যাই বলেন। এবং পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ কেউ দেখাক যে অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের আইকন, কেবলা, তার মূর্তি, তার সিম্বলকে অভ্যুত্থানকারী শক্তি প্রোটেক্ট করছে, টিকায় রাখছে, কিন্তু সবসময় মাটিতে ধসায় দিছে, একদম মাটির সাথে মিশাই দিছে। এটাই ইতিহাস, সব জায়গায় কমন ফেনোমেনা। ফলে এইটাকে যে একটা ইস্যু বানানো হয়েছে, সেটা এতদিন পরে কেন বানানো হয়েছে এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এগুলো আনটাচ থাকবে, এগুলো আপনার প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, দেখেন ৩২ নম্বর ঘটনায় কিন্তু ওই অর্থে জনহানি বা ধরেন কোনো পক্ষেরই, আওয়ামী লীগ বা তার বিরোধী কোনো পক্ষের মানুষের আপনার ধরেন যে ক্ষয়ক্ষতি হওয়া বা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে নাই। ওটা সিম্বলিক আকারে, ওইটা ধরেন অনেকটা হলো যে ঘৃণা স্তম্ভ আঁকানোর মতো ব্যাপার আর কি, মানে ওইটা ঘৃণার প্রতীক আকারে, ওইটা ঘৃণার আপনার পীঠস্থান, এই জন্য ওইটা ভাঙতে গেছে ছাত্র জনতা। আর অন্যান্য জায়গায় যেগুলো আক্রমণ, পাল্টা আক্রমণ, এখন দেখেন 6 মাস পরেও যখন পাল্টা আক্রমণের ঘটনা ঘটে, তার মানে আমাদের কথাই তো ঠিক। আমরা যে বলতেছিলাম বাংলাদেশে আমরা এখন একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। এখনকার ফ্যাসিজমটা ফ্যাসিজম উইদাউট হাসিনা চলে গেছে, কিন্তু আপনার ফ্যাসিজমের সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট, সমস্ত রকম আপনার ফাংশনাল আপনার অথরিটিগুলো রয়ে গেছে, যেটা সাইদ আবদুল্লাহ আলোচনা করলো, এই প্রতিষ্ঠানগুলো ক্যাটাগরিগুলি ধরে। তো এখন এগুলো থাকার পরে আপনি একটা গণতান্ত্রিক বাংলাদেশ যদি আশা করেন, সেটা তো হবে না। এখন এটাকে ডিসমেন্টাল করা, এটাকে মিনিমাইজ করা, ম্যানেজ করার জন্য যেই ধরনের প্রশাসনিক সংস্কারের বা প্রশাসনিক পুনর্গঠন, সংস্কার কথাটা তো আমি বলি না, পুনর্গঠনের পথে হাঁটার দরকার ছিল, সেটা হাঁটা হয়নি। সেটা কেন হাঁটা হয়নি? কারণ হলো এই সরকারটা এক অর্থে তো ধরেন এই সরকারের অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করে, আমি তো 3 জন মাত্র দেখি, 3 জন ছাত্রকে দেখি। এর বাইরের যারা, তারা সরকারকে রিপ্রেজেন্ট করে, অভ্যুত্থানকে তো রিপ্রেজেন্ট করে না। তো ফলে সরকারের দিক থেকে আপনি দেখেন, সরকারের মধ্যে আপনার এখন অভ্যুত্থানের স্পিডটা যদি টোটালি আপনার পুরা সরকারই হইতো, পুরা সরকারের মধ্যে যদি ফুল ফাংশনাল হইতো, তাহলে বাইরের এরকম একটা প্রেশার গ্রুপ দরকার হইতো না, নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী বলেন, বা আমরা যারা কথা বলি প্রেশার গ্রুপ হিসাবে। হ্যাঁ, তো সেদিক থেকে আপনার প্রশ্ন যদি সরাসরি আসি, এতদিন পরে এরকম একটা যে অপারেশন, এই ডেভিল হান্ট, খুব সুন্দর নাম, একটা গেম, ভিডিও গেম বাপ আছে যে ডেভিল হান্ট খুঁজতে যাচ্ছে ডেভিলকে। হ্যাঁ, তো এইটার সফলতার ব্যাপারে ধরেন, সফলতার ব্যাপারে এখনই মন্তব্য করা যাবে না, তবে আমি আশাবাদী না এতে কাজের কাজ কিছু হবে। কেন আশাবাদী না সেটা একটু বলে দিই। কারণ হলো এই যে যেটা আলোচনা এখানে আসলো, আপনার ধরেন আপনি ধরলেন, ধরেন আওয়ামী লীগের কুখ্যাত একটা ক্রিমিনালকে ধরলেন। হ্যাঁ, এবার ধৈরা তারে পিঠে মারা যাবে না, মারলে আবার মানবাধিকার লঙ্ঘন হবে। এবার ধৈরা তার বিচার করতে হবে, তাহলে আপনার বিচারের অবস্থার আগে ঠিক আছে?
ও যে 5 কোটি টাকা ঘুষ দিয়ে এখানে জামিন পাবে না, তারপরে জেল হইলে তারপরে যে আদালতে বসে আপেল কমলা জুস খাবে না, এটা গ্যারান্টি আছে কোনো?